হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার ওয়েডিং অ্যালবাম নিয়ে। তার সাথে আরোই শেয়ার করব আমাদের কিভাবে পরিচয়, আমাদের লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ, তার সাথে আরোই বিয়ের গল্প এবং তার সাথে থাকছে মেয়েদের প্রথম শ্বশুরবাড়িতে আসা আমার সেই ফিলিংসটা কীরকম ছিল। তো চলো অ্যালবামটা দেখানোর আগে যেখান থেকে আমরা অ্যালবামটা করিয়েছিলাম সেইখান থেকেই এই ক্যালেন্ডারটা আমাদের গিফট করেছে। দেখো কি সুন্দর লাগছে। অ্যালবামের কভার পিকচারটা দিয়েই এখানে আর কি ক্যালেন্ডারটা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে ওই সেম ফটোটাই এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যেরকম লেখা আছে সমীর তানিয়া, ওই কভার পিকচারেও একইভাবে লেখা আছে। এই একই ফটোটাই ওই কভার পিকচারে দেখতে পাবে। আর এখানে 2023 সালে ক্যালেন্ডারে সালটা দিয়েছে। আর এখানে দেখো কিছু ফটো আমারও আছে। এইটাও আর কি নিচটা আর কি এরকম করে দিয়েছে। তো ক্যালেন্ডারটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। তো চলো এবার ক্যালেন্ডারটাকে সরিয়ে দিয়ে তোমাদের মেন জিনিসটা দেখাই, আমার ওয়েডিং অ্যালবামটা। চলো শুরু করা যাক। আমাদের বিয়ের দিনটা ছিল 2021 সালের 5 মার্চ। দিনটা ছিল শুক্রবার আর রিসেপশন ছিল 7 মার্চ মানে রবিবারে। বিয়ে মানেই সবার জীবনে একটা আনন্দের দিন, তাই আমারও কিছু কমতি ছিল না। আমিও ভীষণ অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। ভালোবেসে নিজের কাছের মানুষকে পাওয়ার যে আনন্দ, সেটা হয়তো এই দিনেই পূর্ণতা পায়। বাড়ির লোকজন, আপনজন, প্রিয়জন, এই সকল মানুষদের ছেড়ে আসার দুঃখ তো সবসময়ই থাকবে, কিন্তু তারই মাঝে সবথেকে আনন্দের কি জানো? যখন নিজের পছন্দের মানুষটাকে বাড়ির সম্মতিতে সবার সামনে এইভাবে বিয়ে করা যায়। আর ভালোবাসা যদি সত্যি হয়, এই প্রিয় মানুষটাকে একদম নিজের করে পেতে কার না মন চায় বলুন তো? তাই আমিও আমার প্রিয় মানুষটাকে ভালোবেসেই পেয়েছি, মানে আমাদের লাভ ম্যারেজ হয়েছে। আমাদের পরিচয় হয় ফেসবুক থেকে। ও যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তখন আমি অ্যাকসেপ্ট না করেই ডিলিট করে দিয়েছিলাম। তখনও ভাবিনি যে এই মানুষটাই আমার জীবনসঙ্গী হতে চলেছে। তো সেইবারের মতো ডিলিট করে দেওয়ার পর তারপরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বাদে আবার ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো যথারীতি ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা ওই ফেসবুকেই পড়ে থাকে, আমি অ্যাকসেপ্ট করিনি। তারপরে অনেক দিন বাদে আমার মনে হলো যে এই ছেলেটা আমাকে এর আগেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো আমি তো অ্যাকসেপ্ট করিনি, আবার কেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এবার কি অ্যাকসেপ্ট করা ঠিক হবে? এরকম তো অনেক ফ্রেন্ড রিকোয়েস্টের লিস্ট পড়েই থাকে, তো আমাদের অ্যাকসেপ্ট করা হয় না। তো আমার কি মন গেছে সেই সময় আমি অ্যাকসেপ্ট করিনি। তো যখনই অ্যাকসেপ্ট করি তার দিন 15 মতো কোনো কথা ছিল না, মানে কোনো কেউ মেসেজ করেনি। তো আমি তো মেসেজ এমনি মেয়েদের যেরকম ঘ্যাম থাকে, তো আমারও সেরকমই ঘ্যাম ছিল যে আমাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি কেনই বা তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তার সাথে যেচে কথা বলতে যাব। তো সে যদি কথা বলে তবেই আমি কথা বলবো, এরকম একটা ব্যাপার ছিল। তো এমনিও আমি ফ্রেন্ড সার্কেল যদি চেনা জানা হতো তবেই আমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেই ফ্রেন্ডটাকে ইনক্লুড করতাম, কিন্তু যদি না চেনা জানা হতো সেইভাবে আমি ফ্রেন্ড সার্কেলে কোনো বন্ধুই অ্যাড করতাম না। প্রায় এভাবে চলতে চলতে 1 মাস হতে যায়। 1 মাসের পর হঠাৎ একদিন ও আমাকে মেসেজ করে, এমনি জাস্ট হাই লিখে পাঠায়। যেরকম আর কি কথা শুরুতে হয়, হাই হ্যালো, ওইভাবেই আমাদের কথা এগোতে থাকে। এইভাবে কথা এগোতে এগোতে একদিন দুম করে বলে বসে, আমি তোমাকে লাইফ পার্টনার বানাতে চাই। তো কথাটা শোনা মাত্রই আমার মাথা ভীষণ গরম হয়ে গেছিল। তো আমি যথারীতি ভাবি যে আজকালকার ছেলে এই কথাটা মানে এমনি ক্যাজুয়ালি বলে দিয়েছে। তো আমি বলি যে একদমই নয়, আর এরপর থেকে আর তুমি আমার সাথে কথা বলবে না। আর যথারীতি ওর কথাটা তখন আমার একটুও ভ্যালুয়েবল মনে হয়নি, কারণ এটাই আমার তখন মনে হয়েছে যে আজকালকার ছেলে এইসব কথার কোনো দাম দেবে না। তো সেই জন্য আমি আর কোনো কিছু কথা বাড়াইনি। তো কথাটা বলা বন্ধ করার আগে ও একটাই কথা বলেছিল যে কথাটা বলা বন্ধ করো না, শুধু আমি এই কথাটুকু তোমায় জিজ্ঞেস করব যে আমার অন্যায়টা কোথায়, যে আমি তোমাকে এটা বলেছি তো কেন তুমি ওই রকম রিয়্যাক্ট করলে।
তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে ওইভাবে ভেবো না, যে ওইভাবে বললেই তো আর লাইফ পার্টনার হয়ে যাওয়া যায় না, তার জন্য অনেক কিছুই ব্যাপার থাকে। আর তার থেকেও এইটা সবথেকে বেশি জোর দিয়েছিলাম যে তোমার কথায় আমার বিশ্বাস হয় না। তো এখানে যখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা আসে তখন ও আমাকে বলে যে তুমি যদি আমাকে একবার বিশ্বাস করো বা একবার আমার প্রতি বিশ্বাস রাখো, আমি আশা রাখছি যে আমি তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবো না। তো আমি ওইভাবে ক্যাজুয়ালি আমি বলেছিলাম যে না, আমি ওরকম আমি কথা বলতেও চাই না, আর আমার দরকারও নেই। তো এই বলে সেই যথারীতি সেদিনকার মতো আর কি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এইসব কথা বলে আমি অফ হয়ে গেলে ও আর তারপর থেকে সারাদিন অনই হয়নি। আমি চলে গিয়েছিলাম কলেজে, কলেজ থেকে ফিরে এসে দেখছিলাম তখনও অন হয়নি। ভাবছিলাম যে এইভাবে কি কাউকে বলা ঠিক হলো? কেন জানি না, সেদিনকে যেন মনে হচ্ছিল কাউকে আমি খুব অপমান করলাম, খুব খারাপ লাগছিল। কিন্তু ওই যে কথা বলবো না বলে ঠিক করেছি, কথাটাই একদমই বলিনি। কিন্তু তারপরে হঠাৎ জানি না 1 সপ্তাহ বাদ কি 2 সপ্তাহ বাদে ও আবার মেসেজ করে বলে হ্যালো হাই, যেরকম কথা হয় তো সেরকম কথা হতে থাকে। তো ও শুধু বলেছিল যে তুমি আমার সাথে কথা বলো, আর কিছুই আমি চাই না। তো আমি তার সাথে ফোনেও কথা বলিনি, শুধুমাত্র ওই মেসেজেই কথা বলতাম। ও মেসেজে যা টুকিটাকি কথা বলতো। যেহেতু ও আমাকে ওই কথাটা বলা মাত্রই আমি রেগে গিয়েছিলাম, তো সেই জন্য ও একবারের জন্য বলেনি তুমি তোমার ফোন নাম্বার দাও, কথা বলবো। তো আমি এইটুকুনি বলেছিলাম আমি কথা বলতে পারি, কিন্তু এই যে মেসেজে, কিন্তু এই মেসেজ ছাড়া আর কোনোভাবেই আমি তোমার সাথে কথা বলতে পারবো না বা কথা এগোতে চাইও না। ও তাতেই বলেছিল শুধু মেসেজে কথা বললেই হবে। তাও আমি বলেছিলাম আমি কিন্তু রোজের মেসেজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় তোমার প্রতিটা মেসেজে রিপ্লাই করার। তাতেও কি বলেছিল জানো? ও বলেছিল তুমি যখনই অন হবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাকে ওই মেসেজে রিপ্লাই করবে। এমন নয় যে তোমাকে জোর করেই করতে হবে, ইচ্ছা হলে করবে, না হলে করবে না। তো আমিও ওইভাবে কোনো না কোনো সময় ও আমাকে মেসেজ করতো, আমার ইচ্ছা হলে রিপ্লাই করতাম, না ইচ্ছা হলে রিপ্লাই করতাম না। এইভাবে আমি ওকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু ওর মনে মনে একটাই চিন্তা যে আমার মনে ওর প্রতি একটা বিশ্বাস তৈরি করেই ছাড়বে। তো যথারীতি আমি ওর কোনো কথারই পাত্তা দিতাম না। এরকম করতে করতে 4 মাসের মাথায় আমরা মিট আপ করি। তো একবার ও আমাকে মিট আপ করার কথা বলে, তো আমি বলি যে না, ওই মিট আপ করার কোনো দরকার নেই, আর দেখারই বা কী আছে। তো এই রকম কথা কাটাকাটি হতে থাকে। তো তারপরে একদিন হঠাৎ করেই ঠিক হয়, যে কোনো কিছুই ঠিক ছিল না, যে হঠাৎ করেই ঠিক হয় যে চলো একদিন দেখা করব। তো হঠাৎ করে আমি আমার কলেজ যাচ্ছিলাম, তো বলল যে আজকে আমি ডিউটি যাব না, তোমার সাথে দেখা করব, তুমি কি করবে? তো আমি বললাম যে আমি এখন কলেজে যাচ্ছি, তো আমি এখন কোনো কিছু বলতে পারবো না, আমার অনার্সের ক্লাস আছে, ওটা করতেই হবে। তো বলল তুমি তোমার অনার্সের ক্লাস করে নিয়ে তারপরেই বেরোবে। তো যথারীতি আমি বললাম যে এই দেখাটা কিন্তু তুমি কোনো কিছু মনে করবে না, যে আমি দেখা মাত্রই যে আমাদের মনে অনেক কিছু হয়ে যাবে এরকম কোনো দিনও আশা করবে না। তো এই কথাটা শুনে ও খুব হাসছিল। তখন ও শুনে বলেছিল তুমি শুধু দেখা করতে এলেই হবে, আমি তোমাকে দেখেই চলে যাব, আর কোনো কথা বাড়াবো না, এইটুকুনিই বলেছিল। আর তখনও কিন্তু আমরা মেসেজেই কথা বলতাম, আমরা কোনো ফোনে বা কলে কিছুই কথা বলতাম না। তো যথারীতি হঠাৎ করেই আমরা দেখা করতে গেলাম। আমাদের প্রথম দেখা করার জায়গা ছিল মিলেনিয়াম পার্ক। আমি যেহেতু হাওড়া গার্লসে পড়তাম, আর হাওড়া গার্লস থেকে মিলেনিয়াম পার্ক একদমই কাছে, তো আমার যেতে একদমই কোনো অসুবিধা হয়নি। আর আমরা ফার্স্টে মিট করেছিলাম হাওড়া স্টেশনের বড় ঘড়ির সামনে। ও আমার জন্য অপেক্ষা করছিল বড় ঘড়ির নিচে। তো তারপরে সেদিনকে ঘোরাঘুরি করার পর আমরা যথারীতি বাড়ি চলে যাই। তখনও কিন্তু আমার মনে ওর প্রতি কোনো ফিলিংস জন্মায়নি, আর জানি না কেন ওর প্রতি কোনো দুর্বলতাও আসেনি। এরপর দেখতে দেখতে আমার বাড়িতে সম্বন্ধ দেখাও শুরু হয়ে গেল। সম্বন্ধ দেখতে থাকি, এদিকে ওর সাথে সেগুলো শেয়ার করতে থাকি। আমি তো নির্দ্বিধায় ওর সাথে বেশ কথা বলতে থাকি এইসব ব্যাপার নিয়ে, কিন্তু ওর মনে কোথাও গিয়ে একটা খুব খারাপ লাগা তৈরি হতো, আর মনে মনে ভীষণ কষ্ট পেত। কিন্তু আমার তো ওই
কোনো কিছুই ব্যাপার নয়, মানে আমার কেনই বা ওর মন খারাপে কোনো কিছু দুঃখ হতেই যাবে। তো এই রকম ব্যাপার। তো আমি তো নির্দ্বিধায় বলতাম আমি তো বিয়ে করে ড্যাং ড্যাং করে চলে যাবো, তোমার কি হবে, এই সব আর কি। এটাও বলতাম তুমি আমার জন্য বেকার অপেক্ষা করে বসে আছো, কোনো কিছুই লাভ হবে না, তুমি তোমার অন্য রাস্তা দেখে নাও, অন্য কোনো মেয়ে দেখো যাকে তোমার পছন্দ হবে। ও সেই একই কথা, ও বলে তুমি এইসব কথা বলো না, এইসব কথা আমার শুনতে ভালো লাগে না, এই সমস্ত কথা। তো যথারীতি আমি আর কোনো কিছু পাত্তা দিইনি। এরকম কথা হতে হতে ও একদিন হঠাৎ করে বলেছিল যে তোমার মাথায় সিঁদুর আমিই পরাবো। তো এই কথাটা কেন জানি না সেই দিনের জন্য কোথাও গিয়ে একটু হলেও চোখে জল এনে দিয়েছিল। কেন জানি না সেদিনকে ওই কথাটা শোনার পর থেকে আমার মনে ওর জন্য একটা আলাদাই ফিলিংস তৈরি হয়েছিল। আর এই কথাটা যখন আমাকে বলেছিল তখন আমরা ফোনেই কথা বলতাম। তারপরে একে অপরের সাথে আরও কথা বাড়তে থাকলো। আর এইভাবে কথা বলতে বলতে কখন যে ও আমার মনে বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছিল আমি বুঝতেই পারিনি। এছাড়াও ফেসবুকের পাসওয়ার্ড শেয়ার করা, এছাড়াও অনেক কিছুরই পাসওয়ার্ডও আমাকে দিয়ে রেখেছিল যেগুলোর কোনোরই দরকার ছিল না। তবুও কেন জানি না কথার ছলে কোনো দিন হয়তো বলেছিলাম, তাই জন্যই ও আমাকে দিয়েছিল। এইভাবে চলতে চলতে কখন যে এই দিনটা এসে উপস্থিত হবে ভাবতেও পারিনি। তারপরে ওকে ছাড়া আমার একটা মুহূর্ত চলতো না। এই রকম করেই আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আর ওর সাথে কথা বলতে বলতে এমনই একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছিল, এমন কিছু কথা ছিল না যেটা আমি ওর সাথে শেয়ার করতাম না। তাই ও আমার এই বিশ্বাসের জায়গাটা এখনও সেইভাবেই অটুট রেখেছে। ও এতটাই ভরসাযোগ্য একটা মানুষ যে ওকে ভরসা না করে সত্যি পারা যায় না। ও যেমন ধীরে ধীরে আমার মনে বিশ্বাসের জায়গাটা তৈরি করে নিয়েছিল, সেই রকমই শ্বশুরবাড়িতে পা রাখার প্রথম দিন থেকেই ও আমার সুখে দুঃখে সব সময়ের সঙ্গী হয়ে উঠেছিল। এমন কোনো দিন ছিল না, এমন কোনো মুহূর্ত ছিল না যেটা আমি ওর সাথে শেয়ার না করে থাকতে পারতাম না। হ্যাঁ, ওকে পেয়ে আমি সত্যিই খুব ভাগ্যবতী যে এমন একটা লাইফ পার্টনার আমি পেয়েছি জীবনে। শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই যে প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছিল সেগুলো খুব সহজেই ও খুব সুন্দরভাবে সমাধান করে দিয়েছিল। নতুন জায়গায় নতুন পরিবেশে থাকতে আমার একটুও কষ্ট হচ্ছিল না। কারণ কি জানো, এমন যদি জীবনসঙ্গী পাশে থাকে যে সব সময় তোমাকে সাপোর্ট করবে, সব সময় তোমার বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা অটুট রাখবে, সেখানে যতই প্রতিকূলতা আসুক না কেন সেখানে দিব্যি দুজনে হাসি খুশিতে ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। তাই আমিও ওকে পেয়ে ভীষণই ভালো আছি। আর এর চেয়েও আমি বেশি খুশি। কেন জানো? কারণ ও যাকে তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে সে তার আর জীবন সঙ্গী। তাই ওর মধ্যে আর কোনো দ্বিধাবোধ রইল না যে সেই মেয়েটাকে পাবে কি না পাবে। কারণ ও সারা জীবনের জন্য এই মেয়েটাকেও পেয়ে গেছে, যার জন্য ও অনেক কষ্ট সহ্য করেছে। হ্যাঁ, জানতে অজান্তে আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর তার জন্যই আমি ওকে আমার এই সমস্ত জীবনটা ওর জন্য সঁপে দিলাম। জীবনে যতই আপস অ্যান্ড ডাউনস আসুক না কেন, তোমার মতো করে আমাকে আজও কেউ বুঝবে না। তাই আমি এটাই মনে করি, তুমি যেমন আমাকে বোঝো, ভালোবাসো, তেমনই আমাকে সারাটা জীবন এইভাবে ভালোবেসো। আর আমিও তোমাকে সেই রকমই ভালোবাসতে চাই যেখানে তুমি ছাড়া আমার আর কোনো অন্য অপশান নেই। তো এতটা গল্প শোনার পরেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা একে অপরকে কতটা ভালোবাসি আর কতটা বিশ্বাস করি। তো এই তো গেল আমাদের প্রেমের পর্ব। প্রেম থেকে কিভাবে যে বিয়েতে পরিণত হয়েছে তারও কিন্তু একটা বেশ লম্বা কাহিনী আছে। ওটাও কিন্তু অতটাও সহজ ছিল না। আমার বাবা বা বাড়ি থেকে একদমই রাজি ছিলেন না সবে। আমি যেহেতু একদমই নাছোড়বান্দা যে আমি ওকে ছাড়া একদমই কাউকে বিয়ে করব না, তো বাড়ি থেকে যথারীতি প্রথমে নাকচ করেই দিয়েছিল যে একদমই কোনো কথা শোনা হবে না, আমরা যেটা ঠিক করব সেটাই বিয়ে দেওয়া হবে। কিন্তু আমি সেই কথা একদমই শোনার পাত্রী ছিলাম না। তো আমি মনেই করে নিয়েছিলাম যে আমি ওকে যখন বিয়ে করব ঠিক করেছি, তো ওকেই আমি বিয়ে করব। তারপর থেকে ওর বাড়ি থেকে লোকজন এসেছিল আমাদের বাড়িতে কথাবার্তা বলতে। তো যথারীতি কথাবার্তা বলে
আমরাও দেখতে গিয়েছিলাম। তো সবাই মিলে যেরকম আর কি হয়, দেখাশোনা হওয়ার পরেও সেখানে গিয়েও মানে সেরকম ঠিকঠাক ছিল না। তারপরও কোথাও গিয়ে আমার বাবার মনে হয়েছে যে আমাদের বাড়ির লোকের, শুধুমাত্র আমার বাবার নয়, বাড়ির লোকের মনে হয়েছে যে না, ওখানে গিয়ে আমার মেয়ে সুখী থাকবে। তাই তারা আর দ্বিধাবোধ করেনি বা কোনো কিছুই না করেনি। তো আর সবথেকে বড় ব্যাপার কি জানো, যে ছেলে আমাকে এইভাবে পটিয়ে নিতে পারে সে আমার বাড়ির লোককে পটাতে পারবে না, এটা কি কখনো হতে পারে? সেই রকমই আমার বাবার সাথেও কথা বলেছিল, মায়ের সাথে কথা বলেছিল। এভাবে একে একে ও যখন আমার বাড়ির লোকেদের সাথে কথা বলে, ওইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ও মন জয় করে নিয়েছিল। আর ও সত্যি একটা বিশ্বাসযোগ্য ছেলে, যে যাকে সত্যি ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। তো সেই হিসেবেই আমার বাবা, আমাদের বাড়ির লোক আর সবাই ভরসা করেই ওকে ওর হাতে আমাকে তুলে দেয়। আর প্রতিটা বাড়ির লোকই চায় তার মেয়ে যেন সবসময় সুখে থাকে। তাই বাড়ির লোক যেটা ভেবেছে সেটাই আমি আছি। আমি ভীষণই এখন সুখে আছি, ভালো আছি। তো এই ছিল আমার লাভ স্টোরি থেকে বিয়ের গল্প। তো জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। এরকমই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুখে থেকো এবং শান্তিতে থেকো। আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।